নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথার পর্ব তৃতীয়। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক তৃতীয় পর্ব। হাঁসুলি বাঁকের বাঁশবনে ঘেরা কাহার বাউরিদের নিয়ে যে উপকথা, তার মধ্যে এমন রোমাঞ্চকর ঘটনা কদাচিৎ ঘটে। ঘটলে তার সমাপ্তিও ঘটে ঠিক এমনই সমারোহের মধ্যে। খুব সমারোহ করেই কর্তার পুজো হয়ে গেল। খরচ হলো অনেক। নগদ খরচ 3 টাকা 12 আনার ওপর 2 পয়সা, তাছাড়া সবই ঘরের সামগ্রী। 2টো পাঁঠা, একটা ভেড়া, 12টা হাঁস, সের কয়েক চাল। নগদ খরচের মধ্যে পুরুত মশাই নিলেন 8 আনা, কাপড় একখানা 7 হাত 5 সিকি জোড়া হিসেবে 10 আনা, পাকি কারণ সওয়ার 5 আনা, বাতাসা, কদমা, মন্ডা, অন্যান্য জিনিস বনমারি বলে দ্রব্য সওয়ার 5 আনা, বলিদানের সেওয়াদার 6 আনা, আর 1.5 গোলা মদ 18 আনা। ঢাকি নিয়েছে 4 আনা। বাকি 4 আনা তেল, সিন্দুর, ধূপ, তিল, ধুনুচি, প্রদীপ ইত্যাদি। ছাগলের পাঁঠার 2টো মুড়ির একটা নিয়েছে পুরুত, একটা ছেওয়াদার। ঢাকি নিয়েছে ভেড়া পাঁঠার মাথাটা। কাপড়খানা পুরুত নিয়েছে। সকলেই খুশি হয়ে গিয়েছে। বলে গিয়েছে পুজো নিখুঁত হলো মুরব্বি। শুধু একদিন দেরি হয়ে গেল, শনিবারটা পাওয়া গেল না। তা হোক। পুরুত বললেন, রবিবার আমাবস্যে, খুব ভালো। অমাবস্যে রবিবার, মৎস্য খাবে 3 বার। কর্তা খুশি হয়ে মদ মাংস খাবেন। কাহার পাড়ার লোকেরাও খুশি হয়েছে, খেটেছেও সব প্রাণ দিয়ে, অবশ্য করালির দল ছাড়া। কর্তার থানটি পরিষ্কার করা সে এক বিপদ। অবশ্য এই বিপদকে কাহার পাড়ার লোক গ্রাহ্য করে না। 3টে কেউটে বেরিয়েছিল, বনমারি কিন্তু একটিকেও মারতে দেয় নাই। ফনা তুলে উঠে বার কয়েক ফোঁস করে মাটিতে ছোবল দিয়ে শুটসাট করে আশপাশের জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। কেউটে গরু খেয়ে ভয় করে না কাহারেরা। হাঁসুলি বাঁকের 3 দিকে কোপাইয়ের ঘেরার মধ্যে বাস করে। নদীর ধারের মাঠে ওদের কারবার। গোখুরে কেউটে নিয়ে ওরা ঘর করে একরকম। ভয় ছিল কর্তার কোপকে। আবার যদি শীষ দিয়ে এমনই চন্দ্রবোড়া বার হয়, আর একটি তবে কি হবে? যা হোক, তা যেন হয় নাই। আবার যে বুড়ো বেলগাছটিতে বাস, সেই গাছের সামনেটা পরিষ্কার করে নিকিয়ে তকতকে করে সকাল থেকে 3 প্রহর পর্যন্ত ঢাক বাজিয়ে বলিদান করে পুজো শেষ হলো। পানুর পাঁঠা তো ছিলই, বনমারি নিজে একটা পাঁঠা দিয়েছে। রতন দিয়েছে ভেড়াটা। বনমারি দিলে ওই সাপটিকে মারার অপরাধের জরিমানা। করালি করলে পাপ, সে করলে প্রায়শ্চিত্ত। না করলে কে করবে? কলারির যা হবে হোক, কিন্তু পাড়ার মঙ্গল, গায়ের মঙ্গল তাকেই দেখতে হবে। সমস্ত পাড়ার লোক বনমারিকে এর জন্য প্রাণ খুলে ধন্যবাদ দিয়েছে। রতন ভেড়াটি দিয়েছে নিজের অবাধ্য সন্তানের জন্য। লটা করালির সঙ্গী। সেই হতভাগ্যই বাঁশে ঝুলিয়ে ওই অলৌকিক সাপটিকে বয়ে নিয়ে গিয়েছে। সুচাস দিয়েছে একটি হাঁস। নিছক ভক্তির বশবর্তী হয়েই সে দিয়েছে। বসন্তও 2টি হাঁস দিয়েছে। ডাইনে বাঁয়ে বলি দেবার মতো দুপাশে 2টো হাড়কাঠ ছিল না, তবু ওই মানুষেই সে 2টি হাঁস দিয়েছে। পাখি করালিকে সমর্থন করে। বসন্তের গোপন মানুষ ছিল একটি হাঁস পাখির জন্য, অন্যটি করালির জন্য। একটি পাঠিয়েছে কালো শশী, গোপনে পাঠিয়েছে। এই পুজোয় 8 পৌরে পাড়ার সকলে যোগ দিলেও পরম খুব মানতে নাই এতে। বাকি 8টা হাঁস আর 8টা ঘর থেকে এসেছে।
যে যার হাঁস ছিল সে না দেওয়া হয় নাই, যার নাই সে কি করবে? কর্তার পুজো দিতে সাত কার না হয়? প্রসাদ পাওয়ার ভাগ্যে কে চায় না? সকল বাড়ি থেকেই মন্ডা বাতাসা 5 পয়সা হিসেবে দিয়েছে, এছাড়া মদ। খোশমশাই 3 গোলার দাম দিয়েছিলেন, কিন্তু বনোয়ারি 1.5 গোলার বেশি কেনে নাই। 1.5 গোলা কিনে তারই আবরণ দিয়ে ভেন্ডারকে ফাঁকি দিয়ে গ্রামেই তারা আরও 3 গোলা মদ নিজেরাই তৈরি করে নিয়েছিল। ঘোষ মহাশয়ের 2 টাকা 4 আনার মধ্যে 18 আনা বাদে বাকিটা পুজোর খরচে গিয়েছে। বনোয়ারি হিসেবি লোক। পাঁঠা, হাঁস, ভেড়া এসবের অভাব হয় না তাদের মধ্যে। অভাব হয় নগদ চাঁদার। এতে টাকারও সাশ্রয় হয়েছে, ওদিকে মদেরও অভাব হয় নাই। মেয়ে পুরুষ কাঁসার বড় বাটি ভরে মদ খেয়েছে। বিবেচনাও বনোয়ারির খুব। যেসব লোকের বাড়ি থেকে হাঁস অথবা অন্য বলি যায় নাই, তাদের বাড়িতে দেবার জন্য প্রত্যেক বলি থেকে 2টি করে পা কেটে নিয়ে একত্র করে কুটে তাই ভাগ করে প্রসাদ পাঠিয়েছে বাড়ি বাড়ি। নিজের বলিটির আর 2টি পা ছাড়িয়ে ঘোষ মহাশয়ের বাড়ি নিজে গিয়ে দিয়ে এসেছে। পরনে আজ তার পরিষ্কার একখানি হাঁটু বহরের কাপড়, তার কোচাটি উল্টে দিয়ে গুজেছে। কাঁধে পরিষ্কার করা গামছাখানি পাট করে ঝুলিয়েছে। কপালে সিঁদুরের ফোঁটা। ঘোষ খুশি হলেন খুব। একটা সিগারেট দিলেন বনোয়ারিকে। বললেন, হ্যাঁ, আজ একটা মণ্ডল মাতব্বর বলে মানাচ্ছে বটে, তা এর সঙ্গে একটা সিগারেট না হলে চলবে কেন? বনোয়ারি সেটিকে কানে গুঁজে ভক্তি সহকারে প্রণাম করে বাড়ি ফিরল। 2 বাটি মদ সে এর আগেই খেয়েছিল। একটু বেশ নির্ভয় নির্ভয় ঠেকছিল। দিন দুনিয়া। সে বললে, আশীর্বাদ সব, আপনাকারদের আশীর্বাদ। ঘোষ বাড়ির নক্ষীর এঁটো কাটায় বনোয়ারির পিতৃপুরুষের জীবন। কেঁদে ফেলল বনোয়ারি। সান্ত্বনা দিতে গেলে ফ্যাসাদ বাড়বে, এ অভিজ্ঞতা মেজ ঘোষের সোপানৃত। অপরের কীর্তি অনেক দেখেছেন, নিজের স্মৃতি অস্পষ্ট হলেও একেবারে মনে নাই এমন নয়। ধমক দিলেও মনে বড়ই লাগে তাও অজানা নয়। সুতরাং তিনি সংক্ষেপে বললেন, সে হবে বনোয়ারি, কাল হবে সেসব কথা। ওদিকে তোমার পাড়ায় আজ অনেক কাজ, দেখো যেন কোনো অঙ্গহানি না হয়। আজ্ঞে হ্যাঁ, 100 বার জ্ঞানবানের কথা। তবে বনোয়ারির জীবন থাকতে সেটি হবে না, খুন খারাপই হয়ে যাবেন। ওই করালি, ওই যে হারামজাদা বদমাস, অক্তের তেজে মেরে ফেলালে এমন দেবতুল্য সাপটিকে। ওর আমি কি করি দেখেন, তাড়াবো ওকে, আমি এখান থেকে তাড়াবো। ঘোষ বললেন, বেশ বেশ, এখন বাড়ি যাও, সন্ধে হয়ে গেল। আজ পুজো দিয়েছ, কর্তার ওখানে আজ একটা পিদিম দিও। ঢাকিটাকে একবার ধুমুল দিতে বলো যেন। যাও, এখনই ব্যবস্থা করো গিয়ে। বনোয়ারি এবার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এই 2টি ব্যবস্থা তার ভুল হয়ে গিয়েছে। ঠিক কথা, ঘোষ মহাশয় জ্ঞানবান লোক, অনেক বিদ্যে তার পেটের মধ্যে আছে। এমন প্রয়োজনীয় কথা 2টো ঠিক তার মনে পড়েছে। সে হাত জোর করে বললে, আজ্ঞে, তবে আমি যাই। হ্যাঁ, এসো। এমন ক্ষেত্রেও গম্ভীর ভাব রক্ষা করতে মেজ ঘোষ অদ্বিতীয়। অন্য সকলেই অল্প অল্প হাসছিল, কিন্তু ঘোষ একেবারে যেন কোনো সম্পত্তি নিলামে ওঠার সম্পর্কে চিন্তান্বিত, মুখে আলোচনা করছে তার ভারপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে। বনোয়ারি চলে গেল। খুব দ্রুত পদে হনহন করে চলল। প্রদীপ দিতে হবে বাবার স্থানে, ঢাকিকে বলতে হবে ধুমুল দেওয়ার জন্য। তার হয়েছে এক মরণ। এই যে মাতব্বরি, এর চেয়ে ঝকমারি কাজ আর কিছু নেই। রাজার দোষে রাজ্য নাশ, মণ্ডলের দোষে গ্রাম নাশ, প্রজার পাপে রাজ্য নষ্ট, গ্রামের পাপে মণ্ডলের মাথায় বজ্রাঘাত। কোনো খুঁত বনোয়ারি রাখলে না। সে তখনই এই ব্যবস্থা সম্পূর্ণ করে ফেললে। শুধু তাই নয়, ঘোষ যা বলেছিলেন তার মধ্যেও খুঁত ছিল। তিনি শুধু প্রদীপের কথা বলেছিলেন, ধূপের কথা বলেন নাই।
বনোয়ারি ধুনুচিতে আগুনে ভরে অবশিষ্ট ধুনগুলো তাতে ঢেলে দিয়ে রেখে এলো গাছতলায়। কথাটি মনে করে দিয়েছে তাকে কালো শশী। সে প্রদীপটি একটি টোকা অর্থাৎ চুবড়ির আড়ালে দিয়ে নিয়ে যাচ্ছিল। পথে গাছতলায় দাঁড়িয়ে কালো শশী কাঁদছিল। পরম তাকে বেশ ঘা কতক দিয়েছে। গোপনে সে যে হাঁস বলি পাঠিয়েছিল বনোয়ারির কাছে, সে কথা পরমের কাছে গোপন থাকে নাই। কেউ বলে নাই, কিন্তু পরম নিজেই ধরে ফেলেছে। কর্তার ওখানে যখন বলি দেবার জন্য হাঁসটার মাথায় সিঁদুর দিচ্ছিল পুরুত, তখনই তার সন্দেহ হয় হাঁসটা তার বাড়ির হাঁস বলে। কিন্তু সেখানে সে গোল করে নাই। বাড়ি এসে হাঁসের হিসেব করে হাঁসটিকে না পেয়ে কালো শশীর ঘরে পুড়ে প্রহার করেছে। এবং এটা যে তার কর্তার প্রতি ভক্তির জন্যে নয়, পুজোর উদ্যোক্তা বানোয়ারির প্রতি প্রীতিবশতই করেছে কালো শশী, সে কথা পরম তাকে বারবার বলেছে, আমি কবে মরব তাই জানি না, নইলে সব জানি, সব বুঝি, বুঝেছিস? পরিশেষে একটা কুৎসিত অশ্লীল সম্বোধনে সম্বোধিত করেছিল কালো শশীকে। ও সম্বোধনের জন্য অপমান বোধ করে নাই কালো শশী। ওদের কাছে কদর্য বা অশ্লীল বলে ভাষার মধ্যে কিছু নাই। প্রহারের বেদনার জন্য সে রাগ করেছে, সেই সূচকে তার অভিমান জেগে উঠেছে তার অদৃষ্ট এবং বিধাতার ওপর। ঘর ছেড়ে গ্রামের বাইরে গাছতলায় বসে সে কাঁদছিল। বনোয়ারির সঙ্গে দেখা হতেই সে কিন্তু ছলনা করলে, আসল কথা গোপন করে বললে, এসেছিলাম কর্তাকে প্রণাম করতে, মানত করলাম একটা। বনোয়ারি বললে, তা কাঁদছিলে কেন ভাই? কাঁদছিলাম মনের ব্যথায়। মনের ব্যথায়? কেঁদে ফেললে বনোয়ারি। কি তোমার মনের ব্যথা ভাই? আমার ব্যথা আমার কাছে ভাই, যাকে বলবার সে বুঝবে, তাকেই বললাম। আমার যেন মৃত্যু হয়। কেন ভাই, এমন মানত কেন করবে ভাই? কি তোমার ব্যথা, কি তোমার অভাব, আমাকে বলবে না? কি হবে বেঁচে? ছেলে নাই, পুলে নাই, স্বামী না কসাই। বনোয়ারি তার মাথায় হাত দিয়ে বললে, হবে হবে, আমি বলছি তোমার সন্তান হবে, দেখো তুমি। হঠাৎ প্রদীপের আলোটা নিভে গেল। চুবড়িটার আড়ালের মধ্যে থেকে প্রদীপটার বাইরের বাতাসে নিভবার কথা নয়। ফু দিয়ে নিভিয়ে দিল কালো শশী। হাসুরি বাঁকের বাঁশবনের তলায় পৃথিবী আদিমকালের অন্ধকার বাসা বেঁধে থাকে। দ্রুতগতিতে ধেয়ে ঘনিয়ে আসে সে অন্ধকার বাঁশবন থেকে বসতির মধ্যে। সেই অন্ধকারের মধ্যে মদের নেশায় উত্তেজিত বনোয়ারি এবং কালো শশী বিলুপ্ত হয়ে গেল। এতক্ষণে কালো শশী সব কথা বললে বনোয়ারিকে। বনোয়ারি অনেক কাঁদলে। আজ তার আর কোনো উপায় নেই। সে বললে, তার স্ত্রীকে সে কখনোই কালো শশীর মতো ভালোবাসে না। কিন্তু কি করবে সে? তার স্ত্রী আজ ছোট ছোট সন্তানের জননী। তাদের মধ্যে সাঙার রেওয়াজ আছে, কিন্তু ছেলেপুলের মাকে পরিত্যাগ করে, তাছাড়া অন্য কেউ হলেই তার পক্ষে সম্ভবপর ছিল এমন কাজ। সে যে বনোয়ারি, পাড়ার মাতব্বর। কালো শশী বললে, আমারই কি আর তাই সাজে ভাই? সে কথা আমি বলি নাই। আর কয়েকটা কথার পর কালো শশী বললে, যাও তাহলে ঠাকুরতলায় পিদিম দিয়ে এসো। দাঁড়াও, পিদিম আবার জেলে আনি। এইবার কালো শশী বললে, পিদিম নিয়েছ, ধূপ কই? শুধু পিদিম সঞ্জে দেওয়া হয় নাকি? ঠিক কথা, ঠিক বলেছে কালো শশী। কালো শশীতে চন্দনপুর ফেরা তা মেয়ে, এ কথা কালো শশী ছাড়া আর কে বলতে পারবে? চন্দনপুরে বাবুদের বাড়িতে কালো শশী অনেক দিন ছোট লোক ঝিয়ের কাজ করছে। বাবুরা বলে ছোট লোক ঝি। হরি, বাউরি, ডোম, কাহারের মেয়েরা এঁটো কাটা আস্তাকুর ধোয়, বাসন মাজে, ছেলেপুলের ময়লা কাপড় সাফ করে, দুবেলা খেতে পায়, বছরে দুখানা কাপড়ও মেলে, মাইনে 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত। যার যেমন বাড়ি যেমন কাজ। কাহার পাড়ার মেয়েরা জঙ্গলে সদগোপদের বাড়িতে ভোরবেলা গিয়ে কাজ করে বাড়ি ফেরে। চন্দনপুর থেকে এখান থেকে অনেকটা দূর, সেখানে যাওয়া চলে না। সেখানে অনেক ছোট জাত আছে, তারাই করে সেখানকার কাজ।
কেবল কালো শশী চন্দনপুরে বড়বাবুদের বাড়ি কাজ করছে বছর দুয়েক। একটা ডাকাতির মকদ্দমায় পরমের সেবায় 2.5 বছর জেল হয়েছিল। সেই সময় কালো শশীকে চন্দনপুরের বড়বাবুদের বাড়িতে কাজ ঠিক করে দিয়েছিল বড়বাবুদের হিন্দুস্থানি বরকন্দাজ ভূপন সিং মহাশয়। সেখানেই থাকতো তখন কালো শশী। ভূপন সিং মহাশয় তখন কালো শশীর মালিক হয়েছিলেন। ব্যাপারটায় নিন্দে অবশ্য আছে, নিন্দাও হয়েছিল, কিন্তু নিন্দনীয় কর্মমাত্রই অমার্জনীয় অপরাধ নয় সমাজে। ওদের সমাজে এটা এমন নিন্দনীয় কর্ম নয় যার মার্জনা নাই। কারণ ভূপন সিং মহাশয় জাতিতে উচ্চবর্ণ ছত্রী, গলায় পইতে আছে, তাছাড়া তিনি বাবুদের বরকন্দাজ। যাক সে কথা। পরম ফিরে এসে কালো শশীকে ঘরে এনেছে। এসব রীতিনীতি কালো শশী সেখানে শিখে এসেছে। প্রদীপটা কয়েক মুহূর্ত জ্বলেই নিভে গেল। ধূপটা পুড়তে লাগলো। কর্তাতলায় সরীসৃপ সংকুল পান্তরের মধ্যে বাতাসের সঙ্গে ঘুরতে লাগলো। ওদিকে গ্রামের মধ্যে তখন মাতন লেগেছে। ঢোলক বাজছে, গান চলছে সমবেত কণ্ঠে। বয়স্কদের মোটা গলার সঙ্গে ছেলেদের মিহি জোরালো মিঠে গলার সুর, সিংহের সঙ্গে সানাইয়ের মতো মিহি মোটা সুরের শিল্পময় বুনন চলেছে। মেয়েরাও মদ খেয়েছে। তাদেরও বসেছে স্বতন্ত্র আসর। সে আসরে মূল গায়েন সুচাঁদ। সে খুব খুশি। কর্তার পুজো হয়ে গিয়েছে। পুজোর মতো পুজো। বলিদান, ঢাক, মদ, কোনো খুঁত নেই। এক একটা বাটিতে আতসের দুধ ধরে এমন বাটির 3 বাটি মদ খেতে সে। সুচাঁদ নাচছে, কখনো গাইছে গান, কখনো কখনো বলছে সেকালের রোমাঞ্চকর গল্প, তাদের আমলে মনে রং ধরাধরির কথা, কে কার ছিল ভালোবাসার মানুষ। উচ্চ হাসি হেসে সেসব কথা বলে যাচ্ছে। কখনো বলছে নীলকুঠিরের আমলে সাহেবদের গল্প। কুঠি উঠে গেল কাহারদের কষ্টের কথা। কাহার পাড়ায় সে এক মন্বন্তর। আমার মা বলতো, বাবার মা বলতো, সে এক ভেজন অবস্থা। হাড়ির ললা, ডোমের দুর্গতি, বান এলো, সেই বানে কুঠি ভাসল। তা কাহার পাড়া। ঘর দুয়ার পড়ে গেল। গরু, বাছুর, ছাগল মরে ঢোল হয়ে ফুলে বাঁশবনে আটকে থাকলো কতক, কতক ভেসে গেল। লোকেরা গাছে উঠে বসে থাকলো চি পুত্র মা বোন নিয়ে। মায়ের কোল থেকে কচি ছেলে ঘুমের ঘরে হাত থেকে খসে টুপ করে পড়ে গেল বানের জলে। আমাদের বানোয়ারির এক জ্যাঠা ছিল, বাবার বড় ভাইয়ের 2 বছরের ছেলে। সে পড়ে গেছিল। আর যেন কার কার ছেলে যে ছিল। গাছের ডালেই টুকুস করে ঘাড় লটকে মরে গেল পেল্লাদের কর্তা বাবা। ওই হারামজাদা করালির কর্তা বাবা ছিল তখন মায়ের পেটে। ভর্তি ভর্তি 10 মাস। গাছের ডালেই পেশব হলো ছেলের। তাতেই নাম হলো ষষ্ঠী দাস। গাছটি ছিল ষষ্ঠী গাছ। ডাকাত নৌকোয় গেছো ষষ্ঠী বলে ওই হারামজাদা করালি এখন ডাকাবুকো কেনে গেছো ষষ্ঠীর ঝাড় বলে। তারপর সে হা হা করে হাসতে লাগলো। বসন বললে, মরণ, এর আবার হাসি কিসের? পাশের নেশায় রঙিন চোখে বিস্ফোরিত করে পলকহীন দৃষ্টিতে চেয়ে রয়েছে। বাইরে যে মজলিসটি লক্ষ্য করছে, মনে মনে স্বপন রচনা করছে। ওর কান রয়েছে করালির বাড়ির আসরের ধ্বনির দিকে। তার মনের রঙের সঙ্গে মদের নেশায় উত্তেজনা যোগ দিয়েছে। সে যাবেই আজ করালির বাড়ি। এদের মস্তিষ্কটা ভাঙলে হয় কি, নেশাটা আরো খানিক জমে এলো এর। ওদিকে সেই ডাকাবুকোর মজলিসও ভাঙলে হয়। আজ পাড়ার মজলিসে বলে দিয়েছে মাতব্বর, যদি আপন আপন থাকতে চাও তো সে ভালো কথা, যার যা খুশি করো, কেউ কারোর দায় হায় নাই, কে মরলো কে থাকলো দেখা দেখি নাই, ব্যাস ভালো কথা। আমি বাঁচি মাতব্বরি আমি চাই না, করব না। আর তা যদি না হয়, দায় যদি পুরোতে হয় আমাকে, তাহলে আমার কথা মেনে চলতে হবে। ওই করালির মতন চালচলন এ চলবে না।
নিমতেলে পানু, ওই লিকলিকে চেহারা, ধূর্ত চাউনি ভরা ধূর্ত চোখ, ওই দুষ্টুটাই সর্বাগ্যে সমর্থন করেছে বনোয়ারিকে। করালির নামে সাতখানা করে লাগিয়েছে মজলিস। সেদিনের ঘোষবাড়ি থেকে চন্দনপুরের সাপটি নিয়ে যাবার সময় কি একটা কথা হয়েছিল তাই। ওই নষ্টই তুলেছে পাখির কথা। পাড়ার সকলে বনোয়ারির সঙ্গে একমত হতেই পানু কুট কেটে পড়ল। বসন আর পাখিকে শুধাও কথা। করালির উঠোনে পাখি যে ফাঁদ পাতা আছে। পাখি পাখা ঝাপটে নোক ঠোঁট মেলে আক্রমণ করত পানুকে, কিন্তু তার আগেই বসন্ত তাকে থামিয়ে সম্মতি দিয়েছে 10-এর কথায়। পাখির ওই একটা দুর্বলতা, মাকে সে দুঃখ দিতে পারে না। কি করে দেবে? মা তো তার শুধু মা নয়, তার পরাণের সখী। এমন মা কারণ নাই। পাখি অকপটে বলে সকল কথা তার মাকে। বসন কখনো মেয়েকে তিরস্কার করে না। আজও সে তার চুল বেঁধে মুখ মুছিয়ে দেয়, ঠাট্টা করে বলে, ভালো হয়েছে কিনা করালিকে শুধাস? এই মায়ের অপমান সে করতে পারে না, তাকে দুঃখ দিতে পারে? আজ মজলিসের রায় হয়ে গিয়েছে, কর্তার পুজোয় করালিদের পুজো দেওয়া হবে না। করালি, লটবর, মাথলা এই 3 জনের। বাকি 4 জন ছেলে মানুষ যারা করালি ওখানে যায় আসে, তাদের করালির ওখানে যেতে বারণ হয়েছে। রতনের ছেলে নটবরের মাথায় খানিকটা উসখুস করছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। করালি কিন্তু সত্যিই ডাকাবুকো। সব শুনে সে গিয়েছিল 3টে হাঁস নিয়ে কর্তাতলায়, কিন্তু তার বলি নেওয়া হবে না বলতেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আবার একবার জিজ্ঞাসা করলো, নেওয়া হবে না? না গো, কতবার বলবো? কথাটা বলল পানু, বনোয়ারির কথাই বলে নাই। পুরুতের কাছাকাছি বসেছিল, সিঁদুরের ফোঁটা কপালে নিয়ে। চিৎকার করে উঠল বনোয়ারি, বলি মাতব্বর। হাত তুলে বনোয়ারি বললে, গোল করো না, পুজো হচ্ছে এখন। করালি কি তাই মানে? সে আবার চিৎকার করে উঠল, পানু বলছে আমার হাঁস নেবে না। হ্যাঁ নেবে না, আমার হুকুম। কেনে নেবে না? কেনে? না না, নেবে না, তোমাকে নাকে খত দিতে হবে। বাধা দিয়ে বললে করালি, নাকে খত দিতে হবে? হ্যাঁ, জরিমানা দিতে হবে সকলের সামনে। থাক থাক, হে করলে তবে নেবো আমার হাঁস। হ্যাঁ, লইলে নেবে না? না। করালি আর কোনো কথা না বলে পটপট করে 3টে হাঁসের মুন্ডু হাতে টেনে ছিঁড়ে ফেলে বললে, কর্তা খাবে তো খাও, না খাবে তো খেও না, যা মন তাই করো, আমাদের হাঁস খাওয়া নিয়ে কথা, আমাদের বলিদান হয়ে গেল বলে মুখে বলিদানের বাজনার বোল আওড়াতে আওড়াতে চলে গেল। খ্যার ঝিংঝিং জেনা পুজো, লাগ ঝিংঝিং জেনা, ওমা দিগম্বরী নাচো গো। সেই হাঁসের মাংস রান্না করে ওরা মদ খাচ্ছে, গান হচ্ছে, নুসু দিদি নাচছে। কখন যে মজলিস ভাঙবে কে জানে। এর মধ্যে একবার সে অন্ধকারে গলিপথে হালকা পায়ে ছুটে গিয়ে গোটা কয়েক ঢেলা ছুঁড়ে সংকেত দিয়ে এসেছে এক আশবসারে। সুচাঁদ ফেঁদেছে আষাঢ়ে গল্প। এ গল্প তার আর শেষ হবে না। টুকরো টুকরো করে এই গল্প এই 18 বছর বয়সে গোটা জীবনটাই শুনে আসছে পাখি। হা হা করে হাসছে সুচাঁদ, শেষ হাসি আর থামেই না বোধহয়। করালির বাবার বাবা বন্যার সময় গাছের ওপর জন্মেছিল, তাই নিয়ে এত হাসি কিসে? বুড়ি ডাইনি ডাকিনি করালিকে দু চক্ষে দেখতে পারে না, সেই জন্য কিন্তু হাসে নাই সুচাঁদ। বন্যার দুর্যোগে গাছের ডালে জীবন বাঁচাতে মানুষ যখন বিব্রত, তখনও কিনা কাহার কাহারিনীর মনের রঙের খেলা বিরাম নাই। ওই গাছের ডালে বসে মানুষ প্রাণে বাঁচতে ব্যস্ত। হু হু করে বাদলের বাতাস বইছে, নিচে পাথার বান, কোপাইয়ের বুকে গুগো করে ডাক উঠেছে। সেই সময়ে ওই নিমতেলে পানুর ঠাকুরদার বাবার 3য় পক্ষের পরিবারের রং লাগালে 8 পৌরদের পরমের কর্তা বাবার সঙ্গে। ওরা ছিল এক গাছে, এরা ছিল এক গাছে। চোখে চোখে কি খেল হলো দুজনার কে জানে। সেই দুর্যোগে কেই বা দেখে, কেই বা ওদিকে মন দেয়। পরমের কর্তা বাবার তখন ছোকরা বয়স,
তার উপরে কুঠির সাহেবদের আট পৌড়ে, খাতির যত হাঁক ডাক তত। আর এরও তখন অল্প বয়স, বুড়ো স্বামী, ইংলি বিংলি সতীনপুর ঝাঁক। সে থাকবে কেন তার ঘরে? এমনিতেই থাকতো না। আশ্চর্যের কথা মা, 2 দিন তর সইল না। ওই গাছের ওপর বসে এই চোখে চোখে অং খেলল। ভোরবেলা সবাই ঢুলছে, শব্দ উঠল ঝুপ। ব্যাস, বনমালীর কর্তা মা ছেলের শোকে ঘুমোয় নাই, চেঁচিয়ে উঠল। সবাই জাগলো, দেখ দেখ কে পড়লো। নিমতেলে বুড়ো কেঁদে উঠল, ও মাতব্বার, আমার বউ পড়েছে। পড়েছে তো পড়েছে, সে গেল, সে যাক, কি করবি বল? করবে আর কি। বুড়ো কাঁদতে লাগলো। ও মা, সকাল হলো এলো দেখলো আটপৌরদের গাছে পরমের কর্তা বাবার ডালে বসে আছে সে মেয়ে। আবার হাসতে লাগলো সুচাঁদ। রতনের মেয়ে বললে, তাহলে মজার মন্বন্তর বলো। সুচাঁদ এক মুহূর্ত হাসি থামিয়ে মদের নেশায় লাল চোখ বিস্ফারিত করে মুখ তুলে চাইলে। মাঝ উঠোনে জ্বলছিল সে কাঠের পাতার ধুনিটা, তার ছটা পড়ল মুখে। হাড়ির মতো বড় বুড়ো মুখখানা কেমন হয়ে উঠেছে যেন। সে বলল, মজা? হ্যাঁ, সে মজা যেন আর কক্ষনো না হয়। মজা হলো তারপরে। বান নেমে গেল, ভিজে দেওয়াল ওদ আর বাতাস পেয়ে পড়লো, আবার ধসতে লাগলো। মাটি ভিজে সপ সপ করছে, চার আঙুল করে পলি জড়েছে। দাঁড়াবার থান নাই। গরু মরেছে, বাছুর মরেছে, ছাগল মরেছে, শুয়োর মরেছে, মানুষ মরেছে। চারিদিকে পচা দুর্গন্ধ। ধান চাল ভেসে গিয়েছে, কাঁথা কানি ভিজে জপজপ করছে। কুঠির সাহেবের চাকর ছিল বেহারা, সাহেব মেম মরেছে, কুঠি ভেঙে গিয়েছে। কে গুরু কে গোসাই তার ঠিকানাই নাই। মুনিব নাই অক্ষে, করবে কে? আগের কালে বান আসতো, কাহার পাড়া ডুবতো, সাহেবরা ছিল, তারা বড় বড় তক্তা বেঁধে ভেলা করে কাহারদের নিয়ে যেত কুঠি বাড়িতে। চাল দিত, ডাল দিত, খিচুড়ি রাঁধা খাও। ঘর ভাঙলে ঘরের খরচ দিত, কাপড় কিনে দিত, খোরাক দিত। কাহারেটা ছিল পাহাড়ের আড়ালে। ঝড় আসুক, ঝাপটা আসুক, বান আসুক, কাহারদের ভাবনা ছিল না। আর একবার কাহারদের পৃথিবী অন্ধকার হয়ে গেল। তার উপর সেবার সে কি ওগ, সে এক মহামরণ। জ্বর জ্বালা পেটের ব্যামো, কে কার মুখে জল দেয় এমনই হাল। 2-3 ঘর নিব্বুদেদ হয়ে গেল। তখন সব যে যার পড়ার নিয়ে পালাতে আরম্ভ করলে। কেউ গেল কুটুম বাড়ি, কেউ গেল ভিক করে হেতা হোথা। তারপর দেশঘাট শুকলো। মা দশভূজার পুজোর সময় ফিরল যদি সবাই, তো সে আর এক বিপদ। সে বিপদের কাছে বানের বিপদ কোথা লাগে। সাহেবদের কুঠিয়ে উঠে গিয়েছে, বেবাক কিনেছে চৌধুরী। সেই যে যক্ষের ধন দিয়েছিল কর্তা, সেই টাকা সাহেবদের সব কিছু কিনেছে চৌধুরী। সাহেবদের আমলে 2খানা পালকি কুঠিতে 24 ঘন্টা হাজির থাকতো। 16 জন বেয়ারা মোতায়েন থাকতো হতো। সাহেবরা ফি বেহারাকে জমি দিয়েছিল 10 বিঘে করে, আর বাস্তু ভিটে। জমি চাষ করো, খাও দাও, আর সাহেব মেমকে নিয়ে সাওয়ারি কাঁধে বেড়াও। তার উপরে বকশিস ছিল, হেথা হোথা, বিয়ে শাদির বায়না ছিল। আরও ছিল তোমার নীলের চাষ, তাও সবই খানিক আধেক 2 বিঘে 5 বিঘে করত। তারপরে তোমাদের সাহেবদের যখন দাঙ্গা হতো, এই ধর কোন ভদ্রশুদ্ধর জমির ধান ভেঙে নীল বুনতে হতো, কি পাকা ধান কেটে দিতে হতো। তখন কাহারদের ছিল ডান হাত। সাহেবদের লেঠেল যেত, ওই আটপৌরের লেঠেলদের সঙ্গে লাঠি নিয়ে যেত, পাহারা দিত। আর কাহারেরা হাল গরু নিয়ে পোতা জমি ভেঙে চষে মশে তছনছ করে নীল বুনে দিত। পাকা ধান হলে কেটে মেটে ছিঁড়ে খুঁড়ে তুলে নিয়ে চলে আসতো বাড়ি। ধান যে যা আনতো সে তো পোতেই, তার উপর ছিল লগদ লগদ বকশিস। সে ছিল কাহারদের সোনার আমল। সাহেবরা গেল, কাহাদের কপাল ভাঙল, আমলই পাল্টে গেল। চৌধুরী বেবাক চাকরান জমি খাস করে নিলে। বললে, আমরা তো পালকি বইতে হবে না 12 মাস।
বেয়ারাদের 24 ঘন্টা হাজির থাকতেও হবে না। চাকরান জমি আমি দেব কেন? কেড়ে নিলে মা জমি। জমি বাড়ি সব গেল। অন্ধকার ত্রিভুবন, অন্ধকার মা। বুক চাপড়িয়ে কেঁদেছিল কাহারেরা। আমার মা বলতো, তখন মা আমার ভরা ভর্তি সমর্থ মেয়ে। তার 1 বছর পরে আমি পেটে হই। মা বলতো সে কান্না পুজো বাড়ির ঢাকের বাদ দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল। পেটের জ্বালায় ভিক মাখতে গিয়েছিল কাহারেরা। কুটুম বাড়িতে নেনো হতে হয়েছিল এতদিন। মা, সেই পেটের জ্বালা প্রসারণ হয়ে গেল। হাঁড়ি চড়ালে না, আন্না বান্না দূরে থাক। পুজো বাড়ির পেশাদ সেও কেউ মাখতে গেল না। তারপরে কি হবে মা? শেষকালে নবমী পুজোর দিন চৌধুরী বললে, তা ভিটেগুলো তোদের ছেড়ে দিলেম, বাস তুলে আমি দেব না। ওই চাকরানটুকু রইল। কালে কসমিনে পালকির দরকার হলে বইতে হবে, তবে জমি পাবি না। হ্যাঁ, কিষাণ মান্দিরি কর থাক। অগত্যে তাই। পিতৃপুরুষের ভিটে থাকলেও মন্বন্তরায় এই ভাগ্যি। ঘর দৌড় তুলে থাকলো সব। সেও তোমার ওই কর্তা মহাশয়ের দয়ায়। চৌধুরীকে তিনি স্বপন দিয়েছিলেন অষ্টমীর আতে, মানুষকে ভিটে ছাড়া করতে নাই। কাহার দিকে তুলে দিলে আমার ওষ হবে তোর ওপর। থামল সুচাঁদ। সমস্ত মস্তিষ্কটা হাসুলি বাঁকের উপকথা শুনে অবাক বিস্ময়ে স্তম্ভিতের মতো বসে আছে। মদের নেশায় আবেগপ্রবণ মস্তিষ্কে সেকাল ঘুরে বেড়াচ্ছে, যেন সেই 50 শব্দের বাজনা বাজিয়ে মশালের আলোয় নদীর বুক আলো করে চৌধুরী বাড়িতে ভেসে এসে লেগেছিল সে যক্ষের নৌকা। সেই নৌকার মতো মুখর ও আলো ঝলমল হয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে। সব ভাম হয়ে বসে আছে। কেউ কেউ ঢুলছে, কার যেন নাক ডাকছে। শব্দ উঠছে নানা রকমের। হাসি আসে শুনে। বসন বড় ঠান্ডা প্রকৃতির মেয়ে। সে মদও কম খেয়েছে। সে মৃদু হেসে রতনের স্ত্রী কুসুমকে বললে, মরণ, নাক ডাকছে কারলো? কুসুমও চারিদিক চেয়ে প্রশ্ন করল, কে এলো? কার নাক শুয়োর ঢুকলো লো? ঘোত ঘোত করছে, কে এলো? সুচাঁদ ওদের মুখ নাড়া দেখতে পেয়ে মুখটা এগিয়ে এনে প্রশ্ন করলে, পাখি উঠে পড়ল বিরক্ত হয়ে। এরা আর ঘুমোবে না। ওদিকে তার ঘরেও মজলিসে তেহাই পড়বে না। সে উঠে মাকে বললে, আমি শুতে চললাম মা। খেয়ে শুবি আর খানিক বস। না। কুসুম চিমটি কাটলে বসনের গায়ে। কুসুম বসন্তের সখী, সে সবই জানে ভিতরের কথা। বসন্ত একটু হেসে বললে, যা তাই, ঘুমোস না কেন? সুচাঁদ একটু বিরক্ত হয়ে বললে, কি বলছিস লো? চিৎকার করে বসন্ত বলল, পাখি শুতে চলল, তাই বলি ঘুমোস না যেন। সুচাঁদ সর্বাঙ্গ দুলিয়ে দুহাত নেড়ে একটা ছড়া কেটে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে একটা জোর হাঁক জেগে উঠল। হাসুলি বাঁকের অন্ধকারে চমকে উঠে সতর্ক হলো। চৌকিদারের হাঁক, চৌকিদার হাঁক দিচ্ছে। সুচাঁদও চমকে উঠেছিল। পাখিকে কথাটা তার বলা হলো না। তার বদলে বিস্মিত হয়ে বলে, ও মাগো, থানাদার হাঁক দিচ্ছে ইয়ের মধ্যে? বলি, হ্যাঁ বসন, ট্যান পুল পেরিয়ে গেল কখন? কই, বদ্যির মতো শব্দ তো ওঠে নাই। সত্যি, ট্রেন যাওয়ার শব্দ এখনো ওঠে নাই। পাখি যেতে যেতে থমকে দাঁড়িয়ে বললে গেল, মদ খেয়ে মেতে আনন্দের আর সীমে নাই। আজ রবিবার, তা মনে আছে? আজ সেই ভোরবেলার গাড়ি। তাই বটে, সে কথা কারোর খেয়াল নাই। রবিবার সন্ধ্যায় ট্রেন যায় না, যায় ভোর রাত্রে। কি, আজ রবিবার? হ্যাঁ, মনে পড়ল সুচাঁদের। পরক্ষণেই ভুরু কুচকে বললে, তা স্যাল ডেকেছে প্রহরে, শুনেছিস? কই না, যে গল্প তুমি বলছিলে। আবার শোনা গেল খুব গম্ভীর গলার আওয়াজ, পরম 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 আটপৌড়ে। একটা জোরালো টর্চের আলোয় লম্বা ফালি আটপৌড়ে পাড়ার অন্ধকার চিরে ভাসছে। সকলে আশ্বস্ত হলো, না, রাত্রে বেশি হয় নাই। থানার বাবুরা কেউ এসেছে দাগি দেখতে। মধ্যে মধ্যে সপ্তাহে একদিন করে আসে থানার বাবুরা।
ওরা এই সকাল সকালই আসে। পরম আটপৌরে দাগি। এই জঙ্গলে বামুন বাড়িতে ডাকাতি হয়েছিল। পরম ডাকাতির দলে ছিল না, কিন্তু সুলুক সন্ধান সেই দিয়েছিল। মালও বেরিয়েছিল তার ঘরে। সকলেই ভালো হয়ে বসল। পুরুষদের মজলিসে গান বাজনা গোলমাল সংযত হলো। করালির বাড়ির মজলিসের বাজনা একেবারে থেমে গেল। থানাবাবু এপারের পানে ও আসবে একবার। আটপৌরে পাড়া এলে এ পাড়াও ঘুরে যায়। এ পাড়ায় দাগি এখন কেউ নাই, কিন্তু এককালে ছিল। কাহার পাড়ার সকলেই দাগি ছিল বললেই সত্য কথা বলা হবে। সে কারণেও বটে। তাছাড়া অজ্ঞান ছোট লোক জাত, কার কখন মতিভ্রম হয় কে বলতে পারে। বনোয়ারিও বলে, ওরা যে আসেন তাতে আমি খুশি। ওরাও দেখে যান রীতিকরণ আমাদের, আর আমাদের মধ্যে যার মনে মনে চুলবুল করে তারাও জ্ঞান পাবে, সত্তর হবে, মনকে সামলে দেবে। এই যে করালির মতো বেহেড বেতরিবদ ছোকরা, এদের শাসন কি শুধু মাতব্বর থেকেই হয়? বনোয়ারি ঠিক করে রেখেছে আজ বলবে দারোগা হোক, ছোট দারোগা হোক, তাকে বলবে করালির কথা। রতনকে সে বললে, তোর সেই বড় কুকুরের কটার পায়ে বেঁধে নিয়ে আয় দেখি। বাবুরা যেদিন আসেন সেই দিনই মুরগি অথবা হাঁস, কিছু না হলে কয়েকটা ডিম কাহারদের ভেট দিতেই থাকে। আজ বড় মুরগি একটা দিতে হবে ঠিক করলে বনোয়ারি। রতন একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। উপায় নাই, মাতব্বরের কথা। তাছাড়া তার ছেলে লটা লচ্ছর করালির দলে জুটেছে। লটা শাসনের বাইরে, বাপের সঙ্গে ভিন্ন হয়েছে তা শাসন, কিন্তু তবু তো তার বাপের পরাণ। বাড়াবাড়ি হাঁকলে, শিগগির কর, বাবু আসছে। নীলের ভাতের উত্তর পশ্চিম কোণ বরাবর টর্চের আলোর ছটা উঠে হেরে তলার গাছটার মাথা দিয়ে পড়ছে। দুটো পেঁচা ছটা পেয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উড়ে গেল। বাবু মাঠ থেকে পাড়ের ওপর উঠছে। জুতোর শব্দ পাচ্ছে পাষাণের মতো কঠিন মাটিতে। এবার সামনাসামনি আসছে টর্চের আলো। বাবু এসে দাঁড়ালেন। প্রণাম করলো সব। নিমতেলে পানু ছুটে গিয়ে একটা মোড়া নিয়ে এলো। বাবু বসেন না ওটাতে, পা দিয়ে দাঁড়ান। বাবু হেসে বললেন, কিরে আজ যে খুব ধুম দেখি। দাঁড়ানোর ভঙ্গিতে নতি স্বীকার জানিয়ে বনোয়ারি একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে মুখের সামনে বাঁ হাতের আড়াল দিয়ে জবাব দিলে পাছে মুখের গন্ধ অথবা গন্ধ গিয়ে লাগে, তাই এই সতর্কতা। বললে, আজ্ঞে হুজুর, আজ কর্তার থানে পুজো দিলেম কি না? বাবু বললেন, আচ্ছা ভালো। রতন বড় মুরগিটা এনে নামিয়ে দিলেন সামনে। টর্চের আলোটা সেটার ওপর ফেলে বাবু খুশি হয়ে বললেন, বেশ বড় জাতের চেরে, হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ, আজ কর্তার পুজো দিলেম, আপনাকে কি আর যাতা দ্রব্য দিতে পারি? বেশ বেশ, তা তোদের মধ্যে করালি কার নাম? মনোয়ারি বলে, আজ্ঞে হ্যাঁ, ছোড়াটা বড়ই আজ্ঞে বেজার। হ্যাঁ, বাহাদুর ছোকরা। ছোকরাকে পাঠিয়ে দিবি থানায়, বকশিস পাবে কিছু, গোটা 5 টাকা পাবে। বকশিস পাবে? হ্যাঁ, আমরা শীষের কথা ডায়েরি করেছিলাম, ওপরেও গিয়েছিল খবর। এখন সাপটা শীষ দিচ্ছিল, আর সেই সাপ ছোকরা মেরেছে, সে খবরও পাঠিয়েছি। 5 টাকা বকশিস ও পাবে। বাবু চলে গেলেন। মুরগিটা নিয়ে গেল চৌকিদার। টাকা হওয়ার পাহাড়টা বিস্ময়ে হতবাক হয়ে গেল। মেয়েদের মজলিসে হঠাৎ গোল উঠল, কে কে? পাখি 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 পাখি, ও পাখি, বসন্ত ডাকলে। পাখি শুতে যাবার জন্য উঠেছিল। এই সময়ই এলেন ছোট দারোগা। সে দরজার মুখে ঢুকছিল। ছোট দারোগা করালির নাম করতেই থমকে দাঁড়ালো। ব্যাপারটা শুনে সেও অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ দাওয়া থেকে লাফিয়ে নেমে মুসলিসকে পাশ কাটিয়ে ছুটে বেরিয়ে গেল অন্ধকারের মধ্যে দিয়ে, সাদা কাপড়ের দোলায় বাতাসে খানিকটা ঝলক তুলে। বসন্ত ডাকতে ডাকতে বেরিয়ে এলো, পাখি শোন পাখি। না, আমি চললাম। পাখি বলে, যার উপরে আমার মন পড়েছে আমি তারই ঘরে চললাম। হাসুলির বাঁকের উপকথায়
তুফান বানে ঝাঁপ পেরে যুবতী বউ যার ওপরে মন পড়ে তারই গাছের ওপর পাতা সংসারে গিয়ে উঠে বসে। পাখির মা বসন্ত যৌবনের নিত্য রাত্রে বেশভূষা করে একাই চলে যেত চৌধুরী বাবুদের গায়ের ধারের বাগানে। কোনদিন ফিরত গভীর রাতে, কোনদিন ভোরবেলা। পাখিও আজ চলে গেল ছুটে করালির বাড়ি। এরপর একটা কুৎসিত ঝগড়ার পালা, তারপর লাঠি মারপিট। ঝগড়ার পালাটা জমে উঠল। সুজাত অশ্লীল ভাষায় কর্কশ উচ্চ কণ্ঠে আরম্ভ করলে, করালির নিজের মা বোন কি কোনো স্ত্রীলোক আত্মীয়া নাই, কিন্তু নুসু দিদি আছে। নুসু দিদি নাচছিল এতক্ষণ, পায়ে নুপুর বেঁধে সে নাচে। নুপুর বেঁধেই সে মেয়েদের মতো কোমরে কাপড় জড়িয়ে দু হাতের বুড়ো আঙুল দুলিয়ে নেড়ে অঙ্গ দুলিয়ে সমান অশ্লীল ভাষায় ঝগড়া জুড়ে দিলে। বনোয়ারি চুপ করে বসে রইল। সকলে তো উত্তেজিত হয়ে উঠেছিল, বিশেষ করে নিমতেলে পানু এবং হেপরোগী নয়ন। ওই নয়নের সঙ্গে ছেলেবেলায় পাখির বিয়ে হয়েছিল। তখন অবশ্য নয়ন হাঁপানির রোগী ছিল না। নয়নের ঠাকুরদা ছিল সেই আমলে কাহারপাড়ার মাতব্বর। চৌধুরী বাড়ির ভাগজোতরা নয়নের, দুবিয়া নিজের জমিও আছে নয়নের। সে দেখেই বিয়ে দিয়েছিল সুচাঁদ। হঠাৎ নিমোনিয়া হয়ে নয়ন ঘায়েল হয়ে পড়ে গেল প্রথম যৌবনেই। নিমোনিয়া সারল, কিন্তু হাঁপানি ধরে গেল। পাখি বলে সে ওর নিঃশেষ গন্ধ আর যে বুকের ডাক, সে কিছুতেই যাবে না তার বাড়ি। নয়ন হাঁপাতে হাঁপাতে মাটিতে চাপড় মেরে বললে, তুমি এর বিচার করো। হঠাৎ কি করে জানি না বনোয়ারির মনে পড়েছে কালো শশীকে। সে উৎসাহ পাচ্ছে না, সে নিজেই যেন মাথা তুলতে পারছে না। রতন বললে, না না, এ ভারী অন্যায়। তুমি চুপ করে থাকলে হবে না বনোয়ারি। গাঁটা শুদ্ধ মাটি হলো ওই হারাম দাদার জন্য সঙ্গে জুটে। ওদিকে হঠাৎ মেয়েদের ঝগড়ার আসরে সুর পাল্টে গেল। সুচাঁদ আর্তনাদ করছে, কি হলো? নুসু মারলে নাকি ধরে? প্রহ্লাদ, রতন, নিমতেলে পানু ছুটে গেল। সুচাঁদ আর্তনাদ করে লাফাচ্ছে, মুখে একটা ভয়ার্ত শব্দ শুধু, চোখের দৃষ্টিতে বিভীষিকার ছায়া। বুঝতে বাকি রইল না কারোর কিছু। ব্যাং ব্যাং দেখেছে সুচাঁদ। ব্যাংকে সুচাঁদ মৃত্যুদূতের মতো ভয় করে। সুচাঁদ প্রচণ্ড চিৎকার করছিল। করালি এসে শাসিয়ে বলে, চুপ কর, নইলে ছবল ছেড়ে। সুচাঁদ মানে নাই যে কথা, ব্যাং যে কেউ ছেড়ে দিতে পারে এ তার ধারণার অতীত ছিল। চন্দনপুরের বাবুদের ছেলেরা কখনো কখনো এমন ঠাট্টা করে, কিন্তু এ গায়ে এমন সাহসী বা কার? এমন হৃদয়হীন বা কে? করালিতে সে সাহস, সেই হৃদয়হীনতা আছে তা সে জানত না। করালি সত্যিই একটা ব্যাং ধরে এনেছিল, সেটাকে সে তার গায়ের ওপর ছুঁড়ে দিয়ে নুসুকে টেনে নিয়ে চলে গিয়েছে। পাখি খিলখিল করে হাসছে করালির বাড়িতে। বসন্ত ওই দু হাতে জাপটে ধরেছে মাকে। সুচাঁদ তবু লাফাচ্ছে। মেয়েরা সব মুখে কাপড় দিয়ে হাসছে। প্রহ্লাদ এক বাটি মদ এনে সুচাঁদের মুখের কাছে ধরলে, খাও পিসি। চোখ বন্ধ করে তৃষ্ণার্তের মতো পান করে নিল সুচাঁদ। তারপর বুকে হাত দিয়ে প্রহ্লাদের কোলের মধ্যে নিজেকে এলিয়ে দিলে, আহ! তারপর হাউ হাউ করে কেঁদে উঠল। হাসুলি পাখির রাত্রির প্রভাত হয় যথা নিয়মে। পাখি ডাকে, রাত্রের শিশির বিন্দু ছোট্ট ছোট্ট মুক্তোর দানার মতো চলমল করে বাঁশবনের মাথা থেকে। বন শিরিষ, নিম, আম, জাম, কাঁঠাল, শিরিষ, বট, পাকুড়ের মাথা থেকে টুপটাপ করে ঝরে পড়ে মাটির বুকে। যে ঋতুতে যে ফুল ফোটার কথা, সেই ফুল ফোটে। পূর্ব দিকের নদীর ধার পর্যন্ত অবারিত মাঠের ওপারে কোপাইয়ের পরাপর গ্রাম, গোপগ্রামের চারিপাশের গাছপালা মাথায় সূর্য ওঠে, কিন্তু কাহারদের জাগে সূর্য ওঠার অনেক আগে। পূবের আকাশে তখন শুধু আলোর আমেজ লাগে মাত্র। পূর্ব দক্ষিণ কোণে শুকতারা জলজল করে। পাতকৃত সমাধা করে ঘরের দোরে জল দেয়, মাডুলি দেয়। সামান্য যে বাসন কয়খানি রাত্রে উচ্ছিষ্ট হয়ে থাকে সেগুলি মাজে। গরু ছাগল বারবার করে তাদের জায়গায় বাঁধে। হাঁসগুলোকে ছেড়ে দেয়।
কলরব করে তারা ছুটে গিয়ে নামে নীলের বাঁধের জলে। নেমেই ছুটে আসে ঘাটে। এঁটো বাসনগুলোর খাদ্য কণাগুলো মুখ ডুবিয়ে খুঁজে খুঁজে খায়। মুরগিগুলোকেও ছেড়ে দেয়। তারা ছুটে যায় আস্তা করে, সারের গাদায়। এই সকালেই পুরুষেরা ঘর দোর যে মাটির কাজগুলি থাকে, কোদাল নিয়ে সেই কাজগুলি সেরে ফেলে। পাষাণের মতো মাটি। মেয়ে পুরুষে আগের দিন সন্ধ্যায় কলসিতে ভারে জল তুলে ভিজিয়ে রাখে। সকালে কাহার মুনিশ তার উপর কোদাল চালায়। মাটির কাজ থাকেই। পুরনো দেওয়াল মেরামতি চলতে থাকে ধীরে সুস্থে। নতুন ঘর কেউ করে, তার কাজ চলে দীর্ঘদিন ধরে। বাড়ির ধারে শাক পাতার ছোট ছোট ক্ষেত কোপায়, তারপর কাজে বার হয়। সুচাঁদ ভোরে উঠে ঝাঁটা নিয়ে উঠোন পরিষ্কার করতে করতে তারস্বরে গান দিচ্ছে। আজ আর তার ভাষা অশ্লীল নয়, মর্মান্তিক অভিশাপ তীক্ষ্ণ, এবং সেই অভিশাপের মধ্যে দুঃখ, লাঞ্ছনা, নিয়তি নিপুণ বিধানের মতো স্বরে স্বরে শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো। যে অক্তের ত্যাজে এমন বার হয়েছে, সেই অক্ত জল হয়ে যাবে তোমার। গৃহিণী ও হবে, ছেরগি হয়ে পড়ে থাকবে। ওই পাথরের মতন ছাতি ধসে যাবে, হাড় পাঁজর ঝুরঝুর করবে। যে গলার তেজে হাঁকিয়ে চেঁচিয়ে ফুলছে, সেই গলা তোমার নাকি হয়ে পাখির গলার মতো চিঁচি করবে। যে হাতে তুমি আমার ব্যাং দিয়েছ, সে হাতে তুমি বাঁশবনে আগুন লাগিয়ে মা মনসার বেটিকে মেরে পুড়িয়েছ, সেই হাত দুটি তোমার পুড়ে যাবে, কাঠের মতো শুকিয়ে যাবে। দেবতাকে যদি আমি পুজো করে থাকি, অতীতকে যদি সেবা করে থাকি, তবে আমার কথা ফলবে ফলবে ফলবে। হে বাবা কর্তা, হে মা মনসা, হে বাবা জাঙ্গলের কালাদ্রু, হে মা চন্দনপুরের চণ্ডী, হে মা বাঁকুড়ের বুড়ো কালী, হে বাবা বেলের ধর্মরাজ, তোমরা এর বিচার করো, বিচার করো। বোধ করি হঠাৎ মনে পড়ে গেল চোখের কথা। চোখ নিয়ে অভিশাপ দিতে আরম্ভ করলে। ওই যে তোমার ড্যাবা ড্যাবা চোখ, ওই চোখ তুমি হারিও। দিন আধ জল ঝরে, ঝড়ে ছানি পড়ুক, কানা হও তুমি, কানা হও, কানা হও। ওই ড্যাবা চোখ তোমার আঙার অঙ্গে ডেরার মতো কোটর থেকে ঠেলে বেরিয়ে এসে বিভীষিকাময় হয়ে যাক যেন। এই একটি বিশেষত্ব হাসিলিবাগের কাহার পাড়ার। ঝগড়া হলে একদিনে মেটে না, দিনের পর দিন তার জেদ চলতে থাকে, এবং পাতককালে উঠে এই গালিগালাজের জেদটাই টেনে সুর করে রাখে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে থামে, আবার জিরিয়ে নিয়ে অবসর সময়ে নিজের ঘরের সীমানায় বিপক্ষ পক্ষের বাড়ির দিকে মুখ করে এক এক দফা গালিগালাজ করে। এবং কাহার বাউরিদের ঝগড়ার এই গালিগালাজের এমন মাধুরীটি পুরুষানুক্রমে চলে আসছে কলহ সংস্কৃতি বলা চলে। তবে সাধক ভেবে মন্ত্রের সিদ্ধি এই সত্য অনুযায়ী সুচাঁদ এই বৃদ্ধ বয়সেও সর্বশ্রেষ্ঠা। ওদিকে আরও একজন গাল দিচ্ছে করালিকে। সে হলো নয়নের মা। সে গাল দিচ্ছে করালিকে, একা নয়, পাখিকেও সে সাপসাপান্ত করছে। হাঁপানির রোগী নয়ান উঠে বসে কাশছে আর হাঁপাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুকের ওপর ধর্মরাজের একটা মোটা মাদুলি। গঙ্গার বুকে ঢেউয়ের দোলায় বয়ার মতো উঠছে আর নামছে। তার বাড়ির সামনেই একই উঠানের ওদিকে রতনের বাড়ি। রতন কোদাল চালানো শেষ করে হুকো টানছিল বসে। হাঁপানিটা একটু থামতেই নয়ন দাওয়ার বাঁশের খুঁটিটা ধরে উঠে দাঁড়ালো। চোখের দৃষ্টিতে তার অমানসিক প্রখরতা ফুটে বেরোচ্ছে। এইসব দীর্ঘদিনের রোগীর চোখের রং বোধহয় একটু বেশি সাদা হয়, নয়তো জীর্ণ দেহ এবং কালো রঙের মধ্যে নয়নের চোখ দুটি বেশি সাদা দেখাচ্ছে। কোথা যাবি? যাবো একবার মুরব্বির কাছে। যেতে হবে না, বস। না, এর একটা হেস্তনেস্ত। মুরব্বি বেরিয়ে গিয়েছে। বেরিয়ে গেছে? তীব্র দৃষ্টিতে চেয়ে রইল সে রতনের দিকে, যেন অপরাধটা তারই। আবার প্রশ্ন করলে, এই সোমকালে গেল কোন ভাগারে? কেউ তো এখনো যায় নাই। রতন বলে, মাইতো ঘোষ এই সকালের ট্যানেই কোথায় যাবে। ঘোষেদের চাকরে ছিল, ভারী মোট আছে, নিয়ে যেতে হবে চন্দনপুর স্টেশনে। তাহলে? হতাশ হয়ে পড়ল এবার নয়ন।
তাহলে আবার কি করবি? বাড়িতে বস, আগে জল গরম করে আরশোলা সিজিয়ে খা, হাঁপটা নরম পড়ুক। হাজার হলেও রতনের বয়স হয়েছে, মাতব্বরের বয়সী বন্ধু লোক, খোদ মাতব্বর না হলেও মুরব্বী। স্নেহবশেই উপদেশ দিলে। নয়নের মা বাসন মাজতে মাজতে গাল পাড়ছিল। সে হঠাৎ ছাইমাখা হাতে এগিয়ে এসে হাত দুটো রতনের মুখের কাছে নেড়ে বললে, তুমি তো মাতব্বরের ডান হাত, সলা সুলুক গুজগুজ তো খুব। বলি, মাতব্বরের এ কোন দেশি বিচার, এ কোন রঙের মাতব্বরি শুনি? কাল রাতে একটি কথা বললে না তোমার মাতব্বর, আজ এই 7 সমত্ব কালেও যে চলে গেল বিচার না করে। রতন বললে, তা আমি কি বলবো, তাকেই শুধিও তোমরা। শুধবো বই কি, 100 বার শুধবো, ছাড়বো আমি? জমিদারের কাছে যাব, থানা পুলিশ করব। তা যা খুশি তুমি করতে পারো, তবে সকালে উঠে বিচারের লেগে মাতব্বরে বসে থাকবে, এ তোমার ভালো ন্যাকড়া বটে। কাল আতের কথা বরং বলতে পারতে। নয়নের মা বললে, তোমরা যে খুব আঁতের লোক, তোমরা বলো কেন শুনি? বিরক্ত হয়ে রতন হুঁকোটি রেখে গামছাখানি টেনে গায়ে চাদরের মতো ফেলে বেরিয়ে পড়ল। সূর্য উঠে পড়েছে। গোপ গ্রামের গাছপালা মাথা ছাড়িয়ে রোদ এসে বাঁশবাড়ির ঘরগুলোর চালের ওপর পড়েছে। বানোয়ারির হালে ছাওয়া চালের নতুন খড়ের ওপর যেন সোনা ঢেলে দিয়েছে। একা রতন নয়, গ্রামের পুরুষরা সকলেই বেরিয়েছে। নীলের বাঁধের ওপর পাড় থেকে সরু আঁকা বাঁকা পথ বেয়ে নামছে জাঙলে যাবার মাঠের পথ। মেয়েরা সব এরপর বার হবে। 7টার ট্রেন তাদের নিশানা। হাঁসুলিবাকে এই জীবনই স্বাভাবিক জীবন, মন্থর গতিতে পায়ে হাঁটা আলপথে পদাতিক জীবন। কথাটার মধ্যে এক বিন্দু অতিরঞ্জন নাই। হাঁসুলিবাকের গরুর গাড়ির পথও নাই। জাঙ্গল গ্রাম পর্যন্ত গরুর গাড়ির পথ এসে শেষ হয়েছে। বহু আগে এগুলি ছিল চারণভূমিতে গরু নিয়ে আসবার পথ। নিয়ে আসবার বলছি এই জন্য যে বহু প্রাচীন ভদ্র মহাশয়দের গ্রাম চন্দনপুর থেকে গরু চড়তে আসতো হাঁসুলিবাকের চরে। জাঙ্গল পর্যন্ত ছিল রাস্তা, গোপথ, তারপরে ছিল হাঁসুলি ঘেরের মধ্যে গোল তক্তির মতো চারণভূমি। তারপর নীলকুঠি সাহেবরা এসে জাঙ্গলের ডাঙায় কুটি ফাঁদলে গোচার ভূমি ভেঙে জমি করে সেচের পুকুর কাটিয়ে বাঁশবাড়ির মাঠ, পুকুরের পাড়, কাহার বসতি বসালে। যে পথে চন্দনপুরের গরুর পাড় আসতো, সে পথে গরু আসা বন্ধ হলো। ওই পথকে মেরামত করে তার উপর চলতে লাগলো নীলকুঠির মালের গাড়ি, সাহেবদের পালকি ও ঘোড়া। চন্দনপুরের ভদ্র মহাশয়দের চাঙলের মাঠে জমি জেরে আছে চিরকাল। তাদের গরু পালের সঙ্গে গরুর গাড়ি যাতায়াত করতো এই পথে। মাঠের ধান ঘরে নিয়ে যেত, সেই গরুর গাড়ি যাতায়াত বজায় রইল শুধু। আজও সে পথে তাদের ধান গাড়ি যাতায়াত করে। আজও বোধহয় বাঁশবাড়ির কাহারদের পায়ে চলা পথের চেয়ে ভালো পথের দরকার ছিল না কোনো কালেই। তারা পায়ে হেঁটেই চলে, সে হিসেবে পদাতিক। কিন্তু সেকালে তারা পদাতিকও ছিল না, পেশা হিসেবে ছিল বাহক। কাঁধে পালকি বয়ে সাহেব মেমদের বইত, জমিদারদের বইত, বরকনে বইত, কখনো কখনো জ্ঞান গঙ্গা নিয়ে যাবার জন্য বায়না আসতো। আজকাল তাদের পেশাটা গৌণ হয়েছে, বিয়ে ছাড়া ওদের আর ডাক পড়ে না এই কর্মের জন্য। তবে বাহনের কাজটা বজায় আছে। পালকি বহা কাঁধে ভার বয়, সে 1.5 মণ 2 মণ বোঝা নিয়ে যায় 10 ক্রোশ পর্যন্ত, 20 ক্রোশ পর্যন্ত। এক রাত্রিরও বিশ্রাম করতে হয়। মাথায় বোঝা বইতে হয় আজকাল বেশি। বাহকত্ব ছাড়া চালকত্ব গৌরবও আছে, সেও চলতে হয় হালের বলদের পিছনে গরুকে চালিয়ে, সুতরাং সে গতি আরও মন্থর। পথে চলতে চলতে হাঁকো টানে, হুঁকো টানে, মধ্যে মধ্যে হাত বদল করে। এই মন্থর জীবনের গতানুগতিক কথাই হয় পরস্পরের মধ্যে, রোমন্থন হয় বলা যায়। আজ কিন্তু সকলেই একটু উত্তেজিত। আজ কথা চলছে গত দিন ও রাত্রির ঘটনার আলোচনা, তার মধ্যে বানোয়ারির ব্যবহারের সমালোচনাই বেশি। অন্যায় হয়েছে বানোয়ারির, একথা সকলেই এক বাক্যে বলছে। নিমতেলে পানু বেশ গুছিয়ে এবং চিবিয়ে কথা বলতে পারে। সেই বলছিল, তুমি মাতব্বর, তুমি দ্বিতরাস করো, তবে কেউ দুষ্টু নষ্ট লোক অন্যায় করলে
তার শাসন হবে কি করে? আজা হিনবল বলে আজা লষ্ট। এত বড় অন্যায় তুমি বাকিটা বার করলে না মুখ থেকে? নিশ্চয়, তবু চলুক এই করণকাণ্ড। তোমার পরিজনকে আমি টেনে নিয়ে যাই, আমার পরিজনকে গিয়ে উঠুক অক্তার ঘরে। কথাটা বললে প্রহ্লাদ। রতন পিছন থেকে প্রতিবাদ করে উঠল, আমার নাম মাইরি করো না বলছি। আমি কাল সর্বাগ্যে মাতব্বরকে বলেছিলাম এ অন্যায় হচ্ছে মাতব্বর। আর নিজের বউ বেটি নিয়ে নিজে না সামলালে মাতব্বর করবে কি? মাতব্বর পাহারা দিয়ে বসে থাকবে? প্রহ্লাদ চিৎকার করে উঠল, বলি হা সালা, মাতব্বর করালিকে শাসন করতে লাগতো? সকলের পিছনে নীরের বাঁধের পাহাড়ের ওপর থেকে চিৎকার করে কেউ বললে, কার দরসাত ল্যাচ গজাচ্ছে রে? শুনি করালিকে শাসন করবে, তার নাম কি? নীলের বাঁধের উত্তর পূর্ব কোষের পত্তা বেয়ে পাড় থেকে করালি নামছে। কথাতে সে শুনেছিল। সে হেঁকে জবাব দিয়ে মাঠের যে আলপত্তা, এদের পথের খানিকটা পূর্ব দিকে উত্তর মুখের জাঙ্গলকে বাঁহাতি অর্থাৎ পশ্চিমে রেখে চন্দনপুর চলে গিয়েছে, সেই পথে নামল। তার সঙ্গে চলেছে পাখি, পাখির পিছনে নসুরিদি। সারা অঙ্গ হেলিয়ে দুলিয়ে হাত নেড়ে ভঙ্গি করে কথা বলতে বলতে চলেছে সে। অবশ্য ওই তার অভ্যাস। নসুরামের মেয়েলি ভঙ্গি মেয়েদের হার মানায়। চুল রেখেছে, চিরুনি দিয়ে বেল কুড়ি দিয়ে সাজিয়ে দস্তুর মতো খোপা বাঁধে। রতন, প্রহ্লাদ, পানু অন্য সকলেই করালির কথা ফিরে দাঁড়ালো। তাচ্ছিল্যে ভরে হাসছে করালি। পানু বললে, অন্য সকলকে? দেখ দেখ, একবার ভালো করে দেখ, পিতিকার করতে না পারো, তোমার গলায় দড়ি দাও গা। চিৎকার করে উঠল প্রহ্লাদ, কিলিয়ে তোমার দাঁত ভেঙে দেবো গা। করালি হা হা করে হেসে উঠল। হেসে বললে, এসো কেন, একা কে মরদ দেখি। পাহাড়ের ওপর থেকে পানুর দলের অনুসরণ করে নেমে এলো মাতলা এবং নটবর। ওদেরও গন্তব্য হলো জাঙ্গল। ওরাও সেখানে কৃষানি করে। রতন বললে, চল চল, এখন আর পথের মাঝে দাঁড়িয়ে গায়ের খিটকাল করতে হবে না। করালি চেঁচিয়ে বললে, তোমাদের মাতব্বরকে দেখছি সেদিন, তোমরাও দেখতে চাও তো এসো। ঘাড় নেড়ে ভুরু তুলে সে বলে, সেদিন এক হাত তার সঙ্গে হয়ে গেছে। সকলের কাছে এই উক্তিটা একটা অসম্ভব সম্ভবের মতো। বনোয়ারি কোষকেধের বংশের ছেলে, পাঁকা বাঁশের মতো শক্ত মোটা হাড়ের কাঠামোজার। কাহারপাড়ায়, শুধু কাহারপাড়া কেন, কাহারপাড়া, আটপৌরে পাড়া, জাঙ্গল, 3 জায়গায় যার মতো জোরালো মানুষই নাই। সে লোক শক্ত মুঠোয় লাঙল কষে টিপে ধরলে টানতে মাঝারি বড়দের পিঠ ধনুকের মতো বেঁকে যায়। ঘাড় লম্বা হয়ে যায়, তার সঙ্গে এক হাত হয়ে গিয়েছে, এবং করালির কথার ভঙ্গির তাচ্ছিল্যের মধ্যে যে ফলাফলের ইঙ্গিত রয়েছে, সে কি কখনো হতে পারে? না হয়। কিন্তু সকলের মুখের সামনে চোর গলায় বলার মধ্যে যে একটা স্পষ্ট সত্যের ঘোষণা রয়েছে, সকলে অবাক হয়ে ওর মুখের দিকে চাইলে। করালি কিঙ্কর এতেও ক্ষান্ত হলো না। সে আরও এক দফা হেসে নিয়ে বললে, তোদের মাতব্বর তো মাতব্বর, তোদের কর্তার বাহনকেই দেখে নিলাম। সঙ্গে সঙ্গে তার পিঠে একটা ধাক্কা দিয়ে শাসন করে পাখি বলে, আবার আবার আবার। হিহি করে হাসতে লাগলো করালি। নুসুদিদি তো হেসে উল্টে পড়ল। পাখিকে সে বলল, দে বুন দে, আর ঘা কতক দে, আমি লাড়লাম ওকে বাঘ মানাতে। গদা গদা কিল মারবি, আমি বলে দিলাম। করালির এই চরম স্পর্ধিত উক্তিটা প্রত্যক্ষ সত্য। কর্তার বাহন অর্থাৎ ওই চন্দ্রবোড়া সাপটাকে মারবার কথা তো সকলের চোখে দেখেছে, কিন্তু সে কথাটা এমন স্পর্ধা শানিত করে বলার সকলের আশ্চর্য রকম সংকুচিত হয়ে গেল। করালি, পাখি, নসু উল্লাস করতে করতে চলে গেল। কোনো কথা না বলে মাতলা নটবরও মাঠে নেমে পাশ কাটিয়ে তাদের অতিক্রম করে চলে গেল। ওরা নীরবেই গেল। নটবর হুকোটা টানছিল, বাপকে দেখে একটু খাতিরই দেখালো। কাজ বরাবর এসে নামলে হুকোটা একবার। ওরা চলে যেতেই রতনদের দলের চমক ভাঙল। সেই ছিল সর্বাগ্যে চলতে আরম্ভ করল, সকলেরই পা চলল সঙ্গে সঙ্গে। নীরবে চলেছিল। হঠাৎ একটা ডাক এলো সামনে থেকে। জাঙ্গলের আমবাগান পড়ে সর্বাগ্যে। ওই বাগানের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ।
পথের ওপর দাঁড়িয়ে হেদো মোড়ল তার মুখ মোটা গলায় ডাকছে, এই এই বেটা রত্না, হারামজাদা, ওরে গুখরের বেটা। রতন জোর হাঁটতে শুরু করলো। প্রহ্লাদ বললে, ওরে বাপরে মোড়ল, এগিয়েছে লাগছে। রতন বললে, পাঁচিল দেবার জাউন খারাপ হয়ে গেছে, কাল দিন যেছে পাঁচিল দেবার। পানু বলে উঠলে, আমার মুনিম মশাই আবার কি করলে কে জানে, আলু তুলতে হবে, পরশুই লাগবার কথা, তা পুজোর পাট পড়ে গেল। বললাম তো, বলে দিয়েছি, ওসব আমি জানি নে, আলু খারাপ হলে আমি নগদ মুনিশ লাগাবো, তোমার ভাগ থেকে কাটবো। প্রহ্লাদ পানু বললে, হারে পনা, তোর মুনিবের পাল বাছুরটার কত দাঁত হলো রে? 2 দাঁত, এবারে জোয়াল গতাবে, তা খানিক আধেক করে নাক গতিয়ে রাখলে 4 দাঁত হলো, তখন কি আর জাউল লেবে ঘাড়ে? তেজ কেমন হবে বুঝছিস? ও বেপর্যায় তেজ, লেঙ্গুরের হাত দেয় কার সাধ্যি, 5 পিঠে ঠেকলে 4 পায়ে লাফিয়ে ছাপিয়ে ঘুরবে, মুনিব পিটবে 1 হাত। প্রহ্লাদ বললে, আমার মুনিবকে আমি বলেছিলাম বাছুরটার কথা, নতুন গরু কিনবে নাকি তোর মুনিব? হ্যাঁ, এবারে কিনবে, 3 বছর বলে 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 এবছর আজই করাইছি। অনেক টাকা লাগবে আমার মোড়ল, মাটি থেকে তুলতে হবে টাকা তোর মুনিবকে। ওরে না, আমার মুনিব মাটিতে পুতলে আর তোলে না, আধ বাখার ধান ছেড়ে দেবে, ধান ছাড়তে হবে না, আলুর টাকাতেই হয়ে যাবে, লাগবে না। 3 বিঘে আলু রে, সোজা কথা। কাঠভুই দুপুসুরি খোল দিয়েছে, সালফেট অ্যালুমিনি দিয়েছে, কাঠাতে ফলন 2 মণ, তা হেসে খেলে। হ্যাঁ তা খুব। ওরা অ্যামোনিয়ামকে বলে অ্যালুমিনি, অ্যালুমিনিয়ামকে বলে এনামিলি। অতন কাকার মুনিবের আলু কেমন গো, গাছ তো হলছিল বাহারে? রতন উত্তর দেবার অবসর নাই, খুব দ্রুত পদেই সে হেঁটে চলেছে। ইচ্ছে হচ্ছে এক লাফ দিয়ে গিয়ে মনিবের সামনে হাজির হয়। সত্যি তার মনিবের ক্ষতি হয়েছে, মাটির দাগ ভারী হিসেবের জিনিস, তাছাড়া পরিশ্রমী কি কম? একদিন গোটা মাটি কেটে তাতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, ফের পরের দিন দুপুরে কি 3 প্রহরের সময় আবার 1 দফা জল ঢালা হয়েছে, পরের দিন ফের কাটা, জল দেওয়া এবং পায়ে খুব ভালো করে ছাঁটা হয়েছে, তার উপর আবার জল ঢেলে দেওয়া হয়েছে। সেই জল শুষে সেই জলে ভিজে মাটি তৈরি হয়। বেশি নরম থাকলে চলে না, বেশি শুকিয়ে গেলে তো কাজ খারাপই হয়ে গেল, সেই আবার নতুন করে পাট করতে হবে। নিজের হয়তো সে কথা আলাদা, এ হলো মনিবের কাজ, খারাপ হলে মানবে কেন মনিব? তার উপর তার মনিব যে লোক, একেবারে মোষের কোদ, রাগ হলে আর নিজেকে সামলাতে পারে না। প্রকাণ্ড পাথুরে গড়নের ভারী চেহারা, মোটা গলা, থ্যাবলা নাক, কোকড়া চুল, আমরা আঁটির মতো চোখ, তাও আবার লাল বর্ণ, মোটা বেঁকতে আঙুল, বাঘের মতো থাবা, বুনো দাঁতাল, বুনো সুরের মতো গোঁ, রাগ হলে এই গাঁ গাঁ শব্দে চিৎকার করতে আরম্ভ করবে, ঠিক যেন মা দুর্গার অসুর। রতন বেশ মজবুত মুনিশ, লম্বা চেহারা, লম্বা ঢঙের ইস্পাতে গড়া মানুষ, বয়স কম হয় নাই, 2 কুড়ি পার হয়ে গিয়েছে, 2.5 কুড়ি হবে কি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গায়ের চামড়া কেউ চিমটি কেটেও ধরতে পারে না। সকাল থেকে হালের মূলো ধরে দুপুরবেলা হাল ছেড়ে কোদাল ধরে, 3:30 ট্রেন কোপাইয়ের পুলে উঠলে ছাড়ে, ধান রোয়ার সময় হলে কোদাল ছেড়ে নামে বীজের জমিতে, সন্ধে পর্যন্ত বীজ মেরে তবে ওঠে। 1.5 মণ বোঝা ভারে চাপিয়ে বেশ সোজা হয়ে কাঁধ দুলিয়ে দোলনের তালে তালে একটানা চলে যায় 5 ক্রোশ রাস্তা। এই রতনও মনিবের কিলকে ভয় করে, মনিবের রাগ, যদি চিৎকার করে না থামালেই বিপদ, তখন এই কিল চালায়। সেই কিল আস্বাদ করা আছে রতনের, একটি কিলেই পিঠখানি বেঁকে যায়, দম আটকে যায়। এর ওষুধও কিন্তু ওই দম বন্ধ করে থাকা, কিল খাবার আগে থেকেই দমটি বন্ধ করে রাখতে হয়, তাহলে আর কিল খেলে দম আটকায় না এবং লাগেও কম। ঘোষ মহাশয়দের ছেলেদের একটা বল আছে, পিতলের পিচকারি দিয়ে বাতাস ভরে দেয়, ইটের মতো শক্ত হয়ে ওঠে বলটা, তাতে কিল মারলে যেন বলটার কিছুই হয় না, লাফিয়ে ওঠে, তেমনই হয় আর কি। রতন কাছে আসতেই মণি
হেদমণ্ডল মহাশয় বললেন, ওরে বেটা গুয়ারটা কাহার? বেলা কত হয়েছে রে বেটা? কর্তার পুজো দিয়ে মদ মেরে তুই হারামজাদারা কেরামাতন করকে আমার জাউন শুকিয়ে কাঠ হবে নাকি? রতন ঘাড় হেট করে মাথা চুলকাতে লাগলো। এটা ওদের সবিনয়ে অপরাধ স্বীকারের ভঙ্গি। মুখে একটু হাসিও থাকা চাই এর সঙ্গে। নিঃশব্দ দন্ত বিকাশ, তাও অবশ্য ছিল রতনের মুখে। ওই হাসিটুকুর অর্থ মনিবের তিরস্কারের অন্তর্নিহিত সদুপদেশ এবং স্নেহ যে অনুভব করতে পারছে। তা মনিব মহাশয়রা স্নেহ করেন বই কি, তা করেন। বিপদে আপদে অনেক করেন, অসুখে বিসুখে খোঁজ করেন, কঠিন কিছু হলে দেখতে পর্যন্ত আসেন, পয়সা কড়ি দেন, পথ্যের জন্য পুরনো মিহি চাল আমসত্ত্ব আমচুর দেন, বিঘটন কিছু ঘটলে তত্ত্ব তল্লাশ করতে আসেন। রতনের দুঃখে নিজেও হেদমণ্ডল মহাশয় কাঁদেন, আপ্তবাক্য বলেন, মাথার পিঠে হাত বুলিয়ে দেন। তাতে সত্যি অন্তর জুড়িয়ে যায় রতনের। আবার অন্য কোনো ভদ্রমহাশয় যদি কোনো কারণে অকারণে রতনের ওপর জুলুমবাজি করতে উদ্যত হন, তাতেও মনিব মহাশয় রতনের পক্ষ নিয়ে তাকে রক্ষা করেন, তার সঙ্গে দরকার হলে ঝগড়া করেন। তেমন বড় কঠিন লোক হলে মধ্যস্থ মতন রতনকে পিছিয়ে দিয়ে তার কাছে গিয়ে মিটিয়ে দেন হাঙ্গামাটা। ভদ্রমহাশয়কে বলেন, আপনার মতো লোকের ওই ঘাসের ওপর রাগ করা সাজে? ঘাসও যা ও বেটাও তাই। কখনো বলেন, পিঁপড়ে, ও তো মরেই আছে, মরার ওপর খাড়ার ঘা কি আর আপনার সাজে? তারপর রতনকে ধমক দিয়ে বলেন, নে বেটা উল্লুক, কাহার কাহাকা, নে ধর, পায়ে ধর, বেটা বোকা বদমাস হারামজাদা। পায়ে ধরিয়ে বলেন, নে কানমোল, নাক খদ্দে। তাতেও যদি না মানেন বড় কঠিন লোক বাবু মশাই, তবে মনিব নিজেই হাত জোর করে বলেন, আমি জোরহাত করছি আপনার কাছে, আমার খাতিরে ওকে ক্ষমা ঘেন্না করতে হবে এবার, না বললে শুনবো না। মোট কথা যেমন করে হোক রক্ষা করেন রতনকে। আজ কিন্তু মনিবের রাগ খুব বেশি, হবারই কথা। একে দুদিন কামাই, তার উপরে তার মাটির খারাপ হয়ে গিয়েছে। আজও দেরি হয়েছে খানিকটা। রতন খুব দ্রুত পদেই চলল। পুরনো কালের আমবাগানের মধ্যে দিয়ে পথ। মাথার উপরে আম গাছের পাতার মধ্যে যে অজস্র পোকা উড়ে মাথা মুখে লাগছে। এবার আম গাছের মুকুলও বেশি, মধু গন্ধে চারিদিক ভুরভুর করছে। পোকাও হয়েছে অসম্ভব রকমের বেশি। হেদমোড়ল চিৎকার করতে করতেই চলল, হারামজাদা নেমো হারাম, ছোট লোক জাতেরই দোষ, তোর আর দোষ কি? পানু বললে, প্রহ্লাদকে। খুব বেঁচে গেছে অতন কাকা। আমি বলি, লাকলে বুঝি অশিরে কিল গদাম করে। প্রহ্লাদ বলল, কিল খেয়ে অতনার অভ্যেস হয়ে গেছে, মারলেও কিছু হতো না। আমবাগান পার হয়ে অপর প্রান্তে জাঙ্গলের বসতি আরম্ভ হয়েছে। বালি প্রধান একটা পথ, বর্ষা হুড়হুড় করে জল যায় রাস্তা বেয়ে। ওই একটা নালা, জল চলে যায় ঘন্টা খানেকের মধ্যে, তখন একটা পথ। পথটা নেমে এসেছে উত্তর পশ্চিম প্রান্তের কুঠি ভাঙা ডাঙা থেকে। থমকে দাঁড়ালো প্রহ্লাদ। পালু বলে, দাঁড়ালে যে গো? প্রহ্লাদ বলে, উটো কেড়ে, পরমের পাড়া লাগছে না? তেমনই তো লাগছে, সাঁতেকে বল দিনি। বড়বাবুদের সেই মোচাল চাষবাবু লয়, সেই যে গো চুলকোকড়া মিচ্ছি মশায়। প্রহ্লাদ বললেন, পরমা আমাদের তক্কে তক্কেই আছে, কোথা জমি কোথা পয়সা। জমি? সেদিনে মাতব্বরের কাছে শুনিস নাই? চন্দনপুরের বড়বাবুরা কুঠিডাঙ্গা কিনছে, জমি করবে, বন্দোবস্তও করবে খানিক, পরম সেই তক্কে ঘুরছে। পানু হেসে বেশ রসিয়ে বললে, ঘুরুক সালো তক্কে তক্কে পরের দুয়ারে, ওদিকে ঘরের সালোর। হাসতে লাগলো পানুর। কি? কাল বুঝি বাবুদের চাপরাশি মশাই এসেছিল, সে আর কে না জানে। তাছাড়া ভূপ সিং মহাশয় ছত্রী বেরামভন, কাল সজনে বেলাতে। ভুরু নাচিয়ে প্রশ্ন করলে প্রহ্লাদ, কাল সজনে বেলাতে কি? খুব হাসতে লাগলো পানু। কি রে? সেসব মায়েরই বেলাতে, অনেক সময় লাগবে। গতকাল সন্ধ্যায় আটপৌরে পাড়ার বটগাছের তলায় সেই অন্ধকারের মধ্যে পানি আবিষ্কার করেছে মাতব্বর এবং কালোবউ একসঙ্গে। বাঁশবাদীর বাঁশবনে আজও জমে আছে আদিমকালের অন্ধকার।
সেই অন্ধকার রাত্রে এগিয়ে এসে বাঁশবাদী কাহারকে আচ্ছন্ন করে। সেই অন্ধকারের মধ্যে কাহারদের দৃষ্টি চলে। ওদের চোখও জেগে ওঠে অগ্নি আবিষ্কারের পূর্বযুগের মানুষের চোখের অন্ধকারভেদী অরণ্য জন্তুর দৃষ্টি। মাতব্বরের রঙের খেলা দেখে পানু অত্যন্ত কৌতুক অনুভব করেছে। তার বেশি একটু কিছু আছে বোধহয়। অন্য লোক হলে ওই কৌতুকের বেশি কিছু হতো না, কিন্তু বনোয়ারি মাতব্বর। তাছাড়া মানুষটা যেন একটু অন্য রকমের মানুষ, তাই সে কথা গোপন করে রেখেছিল। এবং গতকাল হঠাৎ পাখি ও করালির কাণ্ডটা ঘটায় এই কাণ্ডটা কৌতুকের দামও কমে গিয়েছিল। মনে ছিল না বলতে গেলে, হঠাৎ পরমকে দেখে মনে পড়ে গিয়েছে। ভাঙলো রাজ এ যার পথে। প্রহ্লাদ প্রমুখ কজন উদ্গ্রীব হয়ে রইল। কি মজার কথা! মজার কথাটার কল্পনাতেই সারাটা দিনের কাজ বেশ হালকা হয়ে গেল। প্রহ্লাদ, পাগল ভূত এরা কজন গম ঝাড়াই করলে, শীষ পিটিয়ে স্তূপ করে তুললে, জলখাবার নিয়ে আসবে মেয়েরা, কুলো দিয়ে পছড়ে খোসা ছেড়ে গম বার করবে। জলখাবার অন্তত 2 সের মুড়ি, খানিকটা গুড়, পেঁয়াজ, লঙ্কা আর 1 ঘটি জল। পানা তুললে আলু, খুব মোটা আলু হয়েছে পানার মনিবের। পানার স্ত্রী জলখাবার নিয়ে এসে সেও আলু তুলবে। 4টে মোটা আলু পানা খোঁড়া মাটি চাপা দিয়ে একটা চিহ্ন দিয়ে রেখে দিলে পরিবারকে বলবে পেট আঁচল পুড়ে নিয়ে যাবে। মোটা আলু বেছে মনিবই নিয়ে থাকে। মোটা আলুও খাওয়া হবে ভাত দিয়ে, নিজের ভাগের চেয়ে কিছু বেশিও পাওয়া হবে। আর প্রহ্লাদকে দেখাতে হবে। প্রহ্লাদ বলে বিঘে ভই 2 পশুরি খোল, আলু মিনি সার দিয়ে ওর মনিব। আলু ইয়া মোটা হয়েছে। গল্প করা প্রহ্লাদের স্বভাব। ওর মনিবের বাছুরটা কিনবে প্রহ্লাদের মনিব। আলুর টাকা থেকেই তার টাকা হয়ে যাবে, তাই দেখাবে ওকে ওর কিষানির জমির আলু। নিজের মনিবকে বললে পানু, মনিব মহাশয়, প্রহ্লাদে আজ আমাদের পাল বাছুরটার কথা শুধাচ্ছিল, বলে কত দাম। ওর মনিব একবার গরু কিনবে। পানুর মনিব লগন্দ মণ্ডল মহাশয়, বিচক্ষণ হিসাবি লোক। নাক মুখ চোখ ভারী পাতলা চোখা গড়নের, মানুষটিও বেশ পাতলা গড়নের, বেশ বাবু মহাশয় ছাপ আছে। মনিব মহাশয় উঠে এলেন জমিতে। যেখানটায় পানা আঙুলগুলি মাটি চাপা দিয়েছিল সেখানকার মাটি খুঁড়ে আলু 4টে তুলে গামছায় বেঁধে বললেন, ভালো করে দেখ খোর, বাদ দিয়ে চললি যে, তোরই লোকসান। আমার আলু তো আমার জমিতেই থাকলো, সে তো আমি মাটি ছড়ালেই পাবো। তুই বেটায় ভাগি খেলি গেল। উঠে আলের ওপর বসে আবার হুঁকো টানতে লাগলো। ওই জলখাবার আসছে। কোপাইয়ের পুলের ওপর 10টা ট্রেন শব্দ করে পার হয়ে গেল। বেশ শব্দ, ঝমঝম ঝমর ঝম ঝমঝম।